আকাশের বুক চিড়ে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ। অবস্কিউরের কথা মনে হলেই ছাইরা গেলাম মাটির পৃথিবী, মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, কাল সারা রাত তোমায় এঁকেছি। এই গানগুলো মনের মাঝে গুনগুন করতে থাকে। 1986 সালে তাদের প্রথম অ্যালবাম বের হওয়ার পর থেকে অবস্কিউরকে পিছন ফিরে তাকাতে হয়নি। আজ আমরা কথা বলবো অবস্কিউরের প্রতিষ্ঠাতা এবং এই কালজয়ী গানগুলো যিনি গেয়েছেন সাইদ হাসান টিপুর সাথে। টিপু ভাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা, আপনাদের প্রথম অ্যালবাম তো 1986-তে, কিন্তু এর আনুষ্ঠানিক যাত্রা তো 1986, বাট অনানুষ্ঠানিক যাত্রাটা কবে থেকে? অবস্কিউরের ফরমেশন হয়েছে 1985 সালে। আচ্ছা, তারপরে যেটা হয়েছে যে আমরা তখন বিভিন্ন মানুষের গান করতাম, চাইমের গান করতাম, অন্যান্যদের গান করতাম, আমাদের নিজেদের কোনো গান ছিল না। তখনই আসলে চিন্তা হয় যে আমাদের তো আসলে নিজেদের গান দরকার। তার ফলশ্রুতিতে অবস্কিউরের প্রথম অ্যালবামের জন্য আমরা গান তৈরি করা শুরু করি এবং আলটিমেটলি 1986 সালে অবস্কিউরের প্রথম অ্যালবাম অবস্কিউর ভলিউম 1 রিলিজ হয়। অবস্কিউর নাম কেন? এর পিছনে কি কোনো কারণ আছে? কারণ যদি থাকে তো সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, দুটো কারণ আছে। একটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই প্রচণ্ড রকম ইনফ্লুয়েন্স ছিলাম পিঙ্ক ফ্লয়েডের দ্বারা। আচ্ছা, পিঙ্ক ফ্লয়েডের অ্যালবামগুলো কন্টিনিউয়াস শুনতাম। আর অবস্কিউর নামটা এসছে বেসিক্যালি এই কারণে, অবস্কিউর মানে হচ্ছে অস্পষ্ট, হ্যাঁ, আবছা। এই জন্য জিজ্ঞেস করলাম। এবং আপনি যদি ডিকশনারি দেখেন তাহলে পাবেন এমন কিছু যেটা হিডেন টু ফেম। সেখান থেকেই মনে হলো যে আসলে অখ্যাত একটা ব্যান্ড, কেউ চেনে না, নতুন একটা ব্যান্ড। আমরা আসলে অস্পষ্টই এখনো, কবে স্পষ্ট হব সেটার কোনো ধারণা নেই। সেখান থেকে আসলে অবস্কিউর নামটা আমার দেওয়া। চমৎকার নাম। অবস্কিউরের প্রথম অ্যালবাম যখন বের হয় তখন তো আপনার বয়স মনে হয় মাত্র 18 বছর। তো এত অল্প বয়সে গান নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, ব্যান্ড নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, পরিবারের পক্ষ থেকে কি কোনো বাধা এসেছিল কি? বাধা তো আসেইনি। যেমন আমাদের প্রথম অ্যালবামের যে 12,000 টাকা খরচ হয়েছিল তৈরি করার জন্য, আচ্ছা, সেই টাকাটা আমি আমার বাবার কাছ থেকে নিয়েছিলাম চেয়ে যে গান রেকর্ডিং করতে ঢাকায় যাব বাবা, আমার 12,000 টাকা লাগবে। তো বাবার আমার কাছে প্রশ্ন ছিল, তুই কবে থেকে গান করিস? গান করে তো তোর বোন স্বপ্না, তুই গান করিস আবার রেকর্ডিংই করবি, এগুলো আমি তো কিছু বুঝতে পারছি না। বললাম এত কিছু বোঝার দরকার নেই বাবা, 12,000 টাকা লাগবে। যাই হোক, বাবা টাকাটা দিয়েছেন বলেই রেকর্ডিংটা হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, অবস্কিউর আমার বাবা বেঁচে থাকাকালীন অবস্কিউরের প্রথম অ্যালবাম কিন্তু বাংলাদেশে সুপার ডুপার হিট অ্যালবাম। হ্যাঁ, আমার বাবা কিন্তু কখনো জানতেন না যে তার ছেলের অ্যালবামটা এরকম। উনি কি ওই গানগুলো শুনেছিলেন? ওইভাবে কখনো শোনেন নেই। আমরা আচ্ছা, নিচে প্র্যাকটিস করতাম, বাবা মাঝে মাঝে দূরের থেকে কান পেতে শুনতেন, আমরা টের পেতাম। আর কিন্তু সামনাসামনি এসে বাবা কখনো মানাও করেননি, আবার উচ্ছ্বসিত প্রশংসাও কখনো করেননি। আমার ধারণা যে বাবার খুব একটা ধারণা ছিল না যে এরা কি করছে আসলে। প্রথম অ্যালবাম বের করার সময় আপনাদের স্ট্রাগল এবং সেটা যখন সুপার ডুপার হিট হলো তখনের অনুভূতি দুটোই শুনতে চাচ্ছি। কষ্টটা অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল এই সেন্সে যে আমরা যখন মিউজিক শুরু করেছি তখন আমরা যে টাইপের মিউজিক করি সেটার জন্য যে যন্ত্র লাগে সেই যন্ত্রের বড় অভাব ছিল, এবং যন্ত্রগুলো এতই দামি আমাদের কেনার সামর্থ্য ছিল না। অবস্কিউর যখন শুরু করেছে আমাদের ছিল একটা অ্যাকোস্টিক গিটার আর একটা হারমোনিয়াম, সেটা দিয়ে ব্যান্ড মিউজিক হয় না। যাই হোক, সেই যন্ত্রের কষ্টটা আমাদেরকে ভুগিয়েছে সবচেয়ে বেশি। তারপরে যেটা হলো, রেকর্ডিংয়ে এসে এতগুলো ছেলে মিলে আমরা 3 দিনে আসলে পুরো কাজ শেষ করেছিলাম। 2 রাতে আমরা মিউজিক ট্র্যাক করেছি, 1 রাতে আমি গান সারা রাত জেগে? সারা রাত। আমাদের শুরু হতো রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত। সেটা সমস্যা না, 2 রাত 3 রাত আপনি জাগতেই পারেন। কিন্তু এতগুলো ছেলে ঢাকায় এসে, আমরা সব খুলনা ছেলে, ঢাকায় এসে থাকা, খাবারের ব্যাপার আছে, কোথায় খাবো, হোটেল খরচ আছে, সব মিলিয়ে আমাদের টাকার সংখ্যা তো খুব কম। 12,000 রেকর্ডিংয়ে লাগবে, 3টা ফুল শিফট, 3-4-এ 12,000 টাকা। আর বাকিটা কোত্থেকে আসবে? এইটা সবার পকেট থেকে বেরিয়েছে, কিছু কিছু করে সবাই মিলে জমিয়ে জমানো টাকা থেকে করেছি। তো 3 রাত কষ্ট করার পরে আমাদের রেকর্ডিংটা হয় সারগাম রেকর্ডিং স্টুডিও। এটা হচ্ছে পল্টনের মোড়ে, কাকরাইলের কাছাকাছি। ভোরবেলায় 6টা 6:30টার দিকে আমরা সারগামের সামনে ফুটপাতে সবাই মিলে বসেছি। বসে
সবাই এক বাক্যে বলেছিলাম যে এই যে কষ্টটা করলাম, এই গান যদি বাংলাদেশি কেউ শুনবে, না হলে আমাদের আর দরকার নেই, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর দরকার নেই। এটা মোটামুটি আমরা প্রমিস করেছিলাম যে দিস ইজ দি এন্ড, আমরা আর সামনে যাব না যদি না এই গানগুলো মানুষ পছন্দ করে। তাহলে তো পছন্দ করার পরে আপনাদের অনুভূতিটাকে, এরপরে যেটা হলো যে আমাদের বয়স তো তখন অনেক কম, আমার 18, আমার সাথের গুলো আরো কম। তো যখন প্রথম অ্যালবাম ম্যাসিভ হিট, তো খুলনায় সবার কলার উঠে গেল। সবাই চেনে, রাস্তা দিয়ে হাঁটতে গেলে সবাই চেনে, সবাই ওকে ধাক্কা দেয়। তো এটা একটা অদ্ভুত ফিলিংস যে আমাদের গান অনেক জোরে বাজিয়ে বাজিয়ে নিউ মার্কেটে ক্যাসেট সিডির দোকানে বাজছে, সেখানে অনেক হাই ভলিউমে বাজছে, সবাই আমাদের গান শুনছে, প্রশংসা করছে। স্যাটিসফ্যাকশনটা আসলে অসম্ভব রকমের ভালো যে না, আমরা যাই করেছি, যতই কষ্ট করেছি, আমরা আমাদের লাইনটা ঠিক আছে, আমরা সঠিক পথে আছি। আমি মুন লাভার, আপনার ওই মাঝরাতে চাঁদ যদি আলো না বিলাই, এটা আমার অসম্ভব প্রিয় গান। সো এটা আমি একটু শুনতে চাবো 2-3 লাইন যদি আমার। আকাশের বুক চিড়ে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ, সরোবরে যদি ফোঁটে রক্ত কমল, অনুভবে বুঝে নেব মান ভেঙেছ, মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি, আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। ধন্যবাদ। দারুণ। 2023-এ কি আমরা অবস্কিউরের কাছে নতুন কোনো অ্যালবাম পাচ্ছি কিনা? করোনার কারণে তো আসলে 2017 পর্যন্ত টানা কাজ করেছি, 2013 থেকে 2017 টানা অ্যালবাম বেরিয়েছে, প্রতি বছর একটা। করোনার কারণে আমরা একদমই পিছিয়ে গেলাম। এই বছর আমাদের আসলে খুব ইচ্ছা আছে কাজ করার। একটা মেজর কাজ অলরেডি হাত দিয়েছি কাজে, সেটা হচ্ছে কলকাতার একটি ছেলে আছে দুর্বাদল বিশ্বাস, আমার খুব স্নেহভাজন একজন মানুষ, আমি ওর গান অসম্ভব পছন্দ করি। তো দুর্বাদলের সাথে অবস্কিউরের একটা মেলবন্ধন তৈরি হতে যাচ্ছে। আমরা হয়তো 8টা গানের একটা অ্যালবাম করছি দুর্বাকে সাথে নিয়ে, অলরেডি সেটার একটা গান হয়ে গেছে, বাকিটা এই দুর্বাবার সামনে আসছে, বাংলাদেশে আসলে ওর সাথে বসে বাকি গানগুলো রেডি হবে, একটু সময় লাগবে, কিন্তু আমার মনে হয় এই বছর পেয়ে যাচ্ছি। অবস্কিউরের পথ চলার 37 বছর হয়ে গেল। এই 37 বছরে আপনাদের সমস্ত প্রত্যাশা পূরণ হয়েছে কি? আর যদি অপূর্ণতা থেকে থাকে, সেই অপূর্ণতাগুলো কি শুনতে চাই, পূর্ণতাও শুনতে চাই, দুটোই। অবস্কিউরকে নিয়ে, গান নিয়ে আমি সবসময় একটা কথা বলি, আমার কোনো রিগ্রেট নাই, কোনো অপূর্ণতা নাই। সেটার কারণ বলি যে গান আমার পেশা না, আমি অবস্কিউর নিয়ে কখনো পেশাদারি সঙ্গীত করব সেই চিন্তা করে অবস্কিউর তৈরি হয়নি, এবং এখন পর্যন্ত অপেশাদারি হিসাবেই চলছে। কিন্তু পূর্ণতাটা কোথায়? বাংলাদেশের মানুষ আমার গান, আমাদের গান যেই পরিমাণ ভালোবেসেছে, আমি টিপু যে পরিমাণ মানুষের ভালোবাসা পাই এখনো, সেখানে অপূর্ণতার প্রশ্নই আসতে পারে না, কখনোই না। চমৎকার। আপনার দেশের গানগুলো অসাধারণ, আজাদ, তারপরে স্বাধীনতার বীজ মন্ত্র, 21-এর গান তো আসলে 21-এর গান, এটা আমাদের গান না, আমরা শাওনকে নিয়ে করেছিলাম যে 21-এর গানটা যেন পূর্ণাঙ্গ গানটা, আসলে সবাই তো আমরা প্রথম 6 লাইন শুনে অভ্যস্ত, পুরো গানটা আসলে সবার সামনে পৌঁছে দিতে চেয়েছিলাম বলে শাওনকে সাথে নিয়ে আমরা করেছিলাম। আপনারাই একমাত্র ব্যান্ড যারা ক্রমাগত দেশের গান করে যাচ্ছেন, যা আমরা হয়তো অন্যদের কাছেও প্রত্যাশা করি। আপনারা যে ক্রমাগত করে যাচ্ছেন, এর পেছনে কোনো কারণ আছে কি? থাকলে আমি সেটা জানতে চাই। খুব পিওর এন্ড সিম্পল দায়বদ্ধতা, একজন শিল্পীর দায়বদ্ধতা থেকে আমাদের দেশের জন্য গান করা। আর আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আরেকটা মেজর রিজন কাজ করেছে, সেটা হচ্ছে যুদ্ধে বাবা হারানো একটা পরিবারের সাথে যখন আমার জানাশোনা হলো, পরিচিতি হলো, আমি যখন
মাকে দেখি, শাওনকে দেখি। আমি অনেক ভাগ্যবান, আমি যুদ্ধ দেখেছি, কিন্তু যুদ্ধে আমাদের কাউকে হারাতে হয়নি। আর এই পরিবারটিকে যখন আমি খুব কাছ থেকে দেখলাম, তখন যেটা দেখলাম, এদের মধ্যে ৭১ স্বাধীনতা যুদ্ধ এর অনুভূতি একদম আলাদা, আমাদের কারোর সাথে মেলে না। এই অনুভূতিগুলো আস্তে আস্তে আমার মধ্যে সংক্রমিত হলো। আমার তখন মনে হলো যে আমরা অ্যাজ এ ব্যান্ড, আমরা শিল্পী হিসাবে দেশের জন্য কি করছি। আমার যেটা করার, আমি সেটা করার চেষ্টা শুরু করলাম, যে আমি গান রেখে যাব দেশের জন্য। এবং সত্যি কথা, আপনার কথা যেটা হয় যে আজাদ, স্বাধীনতার বীজ মন্ত্র, তিস্তা, দেশ ছাড় রাজাকার, আমাদের প্রায় 15টার মতো দেশের গান অলরেডি হয়ে গেছে। আমরা চেষ্টা করছি প্রতিটি অ্যালবামে 2টো বা 3টে দেশের গান রাখার। কেন? একদম আলাদা করে আমরা যতদিন গান করব, আমাদের থেকে যেন আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে আমরা দেশের জন্য কিছু গান করে রেখে যেতে পারি, সেই চিন্তা থেকে করা। এবং সেটা শুরু হয়েছে 2014-তে অবস্কিউর অফ বাংলাদেশ নামে যে অ্যালবামটা আমরা বের করেছিলাম, সেখান থেকে। তারপরে কিন্তু প্রতিটা অ্যালবামে আমরা সেই কাজ করেছি, এবং আগামীতে যে কাজ আসবে সেগুলোতে একই জিনিস থাকবে। আমরা চাই যে নতুন প্রজন্ম আরো জানুক, মানে দেশ সম্পর্কে জানুক। যেমন আজাদ, আপনার আজাদ গানটা আমি একটু শুনতে যাব। আজাদ, সেরকম স্বাধীনতার বীজ মন্ত্র, এগুলো থেকে ওদের, আমার মনে হয় যে গানটা শোনার পর তাদের একটা কিউরিয়াসিটি হবে, তারা একটু ঘাটবে, একটু জানবে, জানার চেষ্টা করবে, জানার দরকার আছে। উদ্দেশ্য তো আসলে সেটাই, উদ্দেশ্য সেটাই যে আমরা আসলে নতুন প্রজন্মের উপরে দোষ দিয়ে ফেললাম, তো ওরা কিছুই জানে না, দেশ সম্পর্কে ওদের কোনো ইন্টারেস্ট নাই। আসলে এটা তো বাসা থেকে আসবে, তাই না? আমাকে কে শিখিয়েছে? আমার বাবা মা শিখিয়েছে। শহীদ মিনার কে নিয়ে গেছে? আমাদের জাতীয় স্মৃতিসৌধে কে নিয়ে গেছে? এই জিনিসগুলো ঘরের থেকে আসতে হবে, শেখানোটা। এই শেখানোটা যদি আমরা ভুল করি, আমরা না পারি, সেটা আমাদের অপারগতা। এই প্রজন্মকে দোষ দেওয়ার কোনো কারণ দেখি না। আজাদের ব্যাপারটা খুব সোজা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আজাদ যে লিখেছে, যে ছেলেটা তানজিল রহমান, ও যখন লিখেছে তখন ওর বয়স 21। ও ওই যে শাওন বা আমাদের এই যে মিউজিক রুমে বসে কথা বলা, আড্ডা, স্বাধীনতা নিয়ে কথা বলা, যুদ্ধ নিয়ে কথা বলা, এইটাতে ও এত বেশি ইনফ্লুয়েসড হয়েছে। ও তখন পড়াশোনা করেছে, পড়াশোনা করে হঠাৎ করেই একদিন আমাকে বলছে, ভাইয়া আমি একটা গান লিখেছি, আপনি কি একটু দেখবেন? দেখা মাত্র আমি জানি যে এটা একটা অসাধারণ গান হতে যাচ্ছে, এবং আলটিমেটলি তাই হয়েছে। আজাদ আমাদের যদি কালজয়ী কিছু গান বলা হয়, তার মধ্যে একটা। পারছি না আর সইতে মাগো আমি যন্ত্রণা, মন চাইছে ঠিক বলে দেই মুক্তির আস্তানা, আঙুলগুলো অবশ ভীষণ একটিও নেই নখ, হয়তো আজি টর্চার সেলে তুলেই নেবেছ। স্বাধীন হলো বাংলা, তবু মায়ের চোখে জল, কোথায় আমার আজাদ, তোরা কেউ তো এসে বল। জ্বলছে আগুন বুকে নিয়ে স্বাধীনতার স্বাদ, ফিরেছিস যারা বীরের বেশে, তোরাই তো আজাদ। আমার খুব ঝামেলা হয় গানটা না। আর এই গানটা যতবার আমি শুনি আমার কেন জানি গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। ভীষণ একটা আমার মনে আছে একটা গান। স্টুডিওতে যখন আমি ভয়েস স্টেশনে দাঁড়িয়েছি, আমাকে বারবার কাটতে হয়েছে গান, বারবার। প্রতিবার গাইতে যাই আর আমার চোখ ভিজে আসে। তো এই গানটা আমাকে খুব জ্বালায়। কথাটা ঠিক। আপনাকে বেঙ্গল নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বেঙ্গল নিউজ অনেক দূর এগিয়ে যাক, অনেক প্রত্যাশা থাকলো।